আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 জীববিজ্ঞান সেকেন্ড পেপারের আজকে আমরা চলন ও অঙ্গচলন যে সপ্তম অধ্যায়, সেই সপ্তম অধ্যায় নিয়ে কথা বলবো। সেই সপ্তম অধ্যায়ের ক্লাস করার জন্য আমি আজকে এখানে বসছি। তো দেখো, যে প্রথম আমরা ধারাবাহিকভাবে আগাবো, ধারাবাহিকভাবে একটু ডিটেলসে, যেহেতু পরীক্ষা 26 তারিখ, খুব বেশি সময় নেই, এজন্য লিখে লিখে না পড়িয়ে আমি ডিরেক্ট পিডিএফ থেকে পড়াচ্ছি। দেখো, এখানে লেখা আছে প্রথমত হচ্ছে কঙ্কালতন্ত্র। মানে কঙ্কালতন্ত্র জিনিসটা কি বা কঙ্কালতন্ত্রটা কি? কঙ্কালতন্ত্রটা হচ্ছে মূলত হচ্ছে যে ভ্রূণীয় মেসোডাম থেকে উন্নত বা উদ্ভূত অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টি করে এবং পেশি সংযোজন করে তাকে কঙ্কালতন্ত্র বলে। তার মানে মূলে কথাটা দাঁড়াইলে এরকম যে এরা হচ্ছে কঙ্কালতন্ত্রটা হচ্ছে ভ্রূণীয় মেসোডাম থেকে উদ্ভূত হবে বা উৎপত্তি হবে অস্থি, মানে আমরা যেটাকে হাড় চিনি, তাহলে অস্থি ও তরুণাস্থি দিয়ে গঠিত হবে। তাহলে এই অস্থি এবং তরুণাস্থি দিয়ে যে তন্ত্র গঠিত দেহের কাঠামো সৃষ্টি করে তাকে, এবং হচ্ছে পেশি সংযোজন করে তাকে কঙ্কালতন্ত্র বলা হবে। কঙ্কালতন্ত্রটা কাজ করে হচ্ছে দুইভাবে। কঙ্কালতন্ত্র কাজ করে দুইভাবে। এইখানে দেখো যে কাজ করে কয় ভাগে, এই লেখা আছে কঙ্কালতন্ত্রের কাজ হচ্ছে দুই ভাগে। এই কাজটা, এক যান্ত্রিক কাজ, দুই হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। তাহলে আমরা যে কাজটা দেখছি, একটা হচ্ছে যান্ত্রিক কাজ আর একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। তা যান্ত্রিক কাজগুলো কী কী, বা যান্ত্রিক মানে হচ্ছে যন্ত্র কর্তৃক যে কাজগুলো করা হয় তাকে বলা হবে যান্ত্রিক কাজ। তা যান্ত্রিক কাজে লেখা আছে যে যান্ত্রিক কাজের মধ্যে দৈহিক কাঠামো তৈরি করা, মানে দেহের যে কাঠামোটা সে কাঠামোটা তৈরি করা, এবং এর হচ্ছে সুরক্ষা প্রদান করা, মানে যে একটা দেহের সুরক্ষা প্রদান করতে হবে। পেশির জন্য সংযোগ তল সৃষ্টি, মানে পেশিটা কোথায় সংযোগ করবে সেটা তল সৃষ্টি করা। চলাচল করতে সহায়তা করা, মানে চলাচল উদ্ভিদ বা প্রাণী, উদ্ভিদও চলাচল করে না, প্রাণী যখন চলাচল করবে তখন হচ্ছে চলাচল করার জন্য সহায়তা করা। দেহের, একটা প্রাণীর দেহের ভারটা বহন করা, যেমন মানুষের দেহের ভারটা বহন করা। পরেরটা দেখো শারীরবৃত্তীয় কাজ। শারীরবৃত্তীয় কাজগুলো কী কী? যেমন হচ্ছে রক্তকণিকা উৎপাদন। শারীরবৃত্তীয় মানে হচ্ছে শরীর গঠন করার ক্ষেত্রে যে যে কাজ, যেমন হচ্ছে রক্তকণিকা উৎপাদন। রক্তকণিকাটা অস্থিমজ্জা থেকে, মানে আমরা যে হাড় চিনি, হাড়ের ভিতরে যে লাল এক ধরনের যে অস্থিমজ্জা দেখা যায়, যেটাকে এই অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে রক্তকণিকা তৈরি হয়। তাহলে রক্তকণিকা কোথা থেকে তৈরি হয়? রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জার স্টেম কোষ থেকে রক্তকণিকা তৈরি হয়। তাহলে হচ্ছে রক্তকণিকার এই যে শারীরবৃত্তীয় কাজের মধ্যে হচ্ছে শ্রবণে সহায়তা করা, মানে হচ্ছে শোনার ক্ষেত্রে সাহায্য করা, বা এটা হচ্ছে শুনতে সাহায্য করে। মানুষ যখন হচ্ছে শুনতে চেষ্টা করে, শোনার জন্যে এটা চেষ্টা করা হয়। তারপরে দেখো যে শোনার জন্য একটা, তারপর হচ্ছে খনিজ লবণ সঞ্চয় করা, মানে হচ্ছে খনিজ লবণগুলো কোনগুলো আছে, যেমন হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি। এইগুলো কয়েকটা লেখা আছে, যেমন হচ্ছে ফসফরাস এবং হচ্ছে যেমন হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস এখানে আছে। তাহলে এই দুটাকে হচ্ছে খনিজ লবণ সঞ্চয় করা। পরে নিচে আরও লেখা আছে ক্যালসিয়ামের জন্য অস্থি শক্ত মজবুত হয়। তার মানে আমরা যে ক্যালসিয়ামটা শরীরে যে থাকে বা লবণটা থাকে, এই লবণটা হচ্ছে অস্থিটাকে বা হাড়টাকে শক্ত করে এবং মজবুত করে, এবং এই হরমোন নিয়ন্ত্রণ করে। হরমোন নিয়ন্ত্রণ করে কি সিস্টেম? এখানে লেখা আছে অস্টিওক্যালসিন হরমোন ক্ষরণ করে, যা চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। মানে মানবদেহের যে অস্টিওক্যালসিন হরমোনটা আছে, এই হরমোনটা ক্ষরণ করার কারণে মানুষের দেহের যে চর্বির পরিমাণ, সে চর্বির পরিমাণটাকে নিয়ন্ত্রণ করে। পরে দেখি যে স্টেম কোষকে বলা হয় মাদার অফ সেল, মানে স্টেম কোষকে বলা হয় যে কোষের মা, যা কঙ্কালতন্ত্রের উপাদান। কঙ্কালতন্ত্রের উপাদান হচ্ছে অস্থি, তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন। তাহলে এগুলো একটু ধারাবাহিকভাবে আমরা দেখি একবার করে। যেমন দেখা যাচ্ছে অস্থি হচ্ছে, আমরা জানি যে হাড়কে অস্থি বলা হয়। তাহলে অস্থিটা হলো মূলত যে সুদৃঢ়, অস্থিটা কি? অস্থিটা হচ্ছে সুদৃঢ় যোজক টিস্যু, যা ক্যালসিয়াম লবণ নিয়ে গঠিত। তার মানে যে আমরা যে অস্থিটা দেখি, এই অস্থি বা হাড়, এটা হচ্ছে ক্যালসিয়াম লবণ নিয়ে তৈরি। 2 নম্বর হচ্ছে এটা হচ্ছে তরুণাস্থি। আচ্ছা, তরুণাস্থিটা কী জিনিস?
তরুণ স্থির হচ্ছে অস্থির সাথে লেগে থাকে, অস্থির যে জয়েন্টগুলো আছে বা হাড়ের যে জয়েন্টগুলো আছে এই জয়েন্টগুলোয় যে এক ধরনের নরম হালকা অস্থি দেখা যায় বা এটাকে বলা হয় তরুণাস্থি। তরুণাস্থি হচ্ছে ক্যালসিয়ামবিহীন, মানে এখানে কোনো ক্যালসিয়াম থাকে না, এবং এরা হচ্ছে স্থিতিস্থাপক যোজক টিস্যু, মানে এরা হচ্ছে স্থিতিস্থাপক যোজক টিস্যু, স্থিতিস্থাপক যোজক টিস্যু, স্থিতিস্থাপক যোজক টিস্যু। এবং এরা হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট কাকে বলা হবে? লিগামেন্ট হচ্ছে শ্বেত স্থিতিস্থাপক বন্ধনী যা দুটি অস্থিকে যুক্ত রাখে। মানে লিগামেন্টটা হচ্ছে একটা হাড় আর একটা হাড়কে যুক্ত রাখে, মানে আমাদের যে হাতের পায়ের যে সন্ধিগুলো আছে মানে জোড়াগুলা, এই জোড়াগুলাই যে একাধিক হাড় বা এই দিকের থেকে ডান পাশ থেকে একটা বা হাড় হাড় আর বাম পাশ থেকে একটা হাড়, এই দুইটা হাড়কে একত্রে জোড়া লাগায় যার কাজ, তার কাজ হচ্ছে লিগামেন্ট। এবার এসে টেন্ডন। এই টেন্ডনটা হচ্ছে ঘন, মজবুত ও অস্থিতিস্থাপক বন্ধনী যা পেশিকে অস্থির সাথে যুক্ত রাখে। তার মানে যে পেশি যেটা আছে আমাদের, যে হাত পা নড়ানড়ি করার জন্য যে পেশিটা থাকে, সেই পেশিটা যখন অস্থির সাথে যুক্ত রাখে যে, তার নাম হচ্ছে টেন্ডন। এবার আসা হচ্ছে অস্ট্রিয় সন্ধি। অস্থি সন্ধি মানে অস্থি এবং অস্থির যে স্থল, মানে একটি অস্থি অন্য একটি অস্থির সাথে যে সন্ধি স্থল গঠন করে তাকে বলা হয় অস্থি সন্ধি। তাহলে একটা অস্থি আর একটা অস্থির সাথে যে সন্ধি স্থল গঠন করে তাকে বলা হবে অস্থি সন্ধি। যে সকল কোষ চর্বি সঞ্চয় করে তাদেরকে বলা হয় এডিপোস কোষ বলা হয়। এই কোষগুলোকে কি বলা হয়? এডিপোস। মানে যে সকল কোষ চর্বি সঞ্চয় করে, সব ধরনের কোষ তো চর্বি সঞ্চয় করে না, তাহলে যারা চর্বি সঞ্চয় করে তাদেরকে বলা হয় এডিপোস কোষ। এবার হচ্ছে অস্থিমজ্জা। অস্থিমজ্জাটা হচ্ছে এক ধরনের স্পঞ্জি টিস্যু যা অস্থির ভেতরের গহ্বরের অবস্থান করে ও রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে। এই যে রক্তকণিকা তৈরিতে ভূমিকা রাখে, রক্তকণিকা তৈরিতে কী করে ভূমিকা রাখে, যে এরা হচ্ছে এই যে এক ধরনের স্পঞ্জি টিস্যু যা অস্থির ভেতরের গহ্বরকে অবস্থান করে এবং রক্তকণিকা তৈরিতে ভূমিকা পালন করে। অস্থিমজ্জা। অস্থিমজ্জা হচ্ছে দুই ধরনের। অস্থিমজ্জা কি? অস্থিমজ্জা হচ্ছে দুই ধরনের। অস্থিমজ্জা দুই ধরনের, এক নম্বর লাল অস্থিমজ্জা আর দুই নম্বর হচ্ছে হলুদ অস্থিমজ্জা। তা লাল অস্থিমজ্জা যেটা, এই লাল অস্থিমজ্জাকে বলা হয় লোহিত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা তৈরি করে, আর হলুদ অস্থিমজ্জা যা চর্বি ধারণ করে এবং তৈরি করে। তাহলে যেসব মানে যে খাবারগুলো অস্থিমজ্জা সৃষ্টি করে সেই খাবারগুলো আমরা দেখি, যেমন হচ্ছে লাল মাংস। লাল মাংস মানে হচ্ছে বিভিন্ন যেমন গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি, এরকম করে যারা মাংস আছে, যে মাংসগুলো হচ্ছে লাল মাংস, ফল ও সবুজ শাকসবজি। তাহলে হচ্ছে অস্থিমজ্জা সৃষ্টি করে, মানে অস্থিমজ্জা মানে অস্থির ভিতরে যে লাল অংশটা সৃষ্টি করে তারা হচ্ছে লাল মাংস সৃষ্টি করে, ফল ও শাকসবজি, ডিমের কুসুম ইত্যাদি। এবার হচ্ছে কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ। কঙ্কালতন্ত্র মূলত হচ্ছে মানবদেহের যে পুরা অংশটা, মানে মানবদেহের যে পুরা হাড়গুলো সেটা হচ্ছে কঙ্কালতন্ত্র। মানবদেহের যে পুরা হাড়, যেমন হচ্ছে মাথা, পা থেকে একবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতগুলো হাড় আছে তাকে বলা হবে কঙ্কাল তন্ত্র। কঙ্কাল সবাই চিনি আমরা। তাহলে হচ্ছে কঙ্কালে হচ্ছে মোট 206টি অস্থি নিয়ে মানে পুরা কঙ্কালতন্ত্রটা গঠিত। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। মানে এই যে কঙ্কালতন্ত্র প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত ভাগ হচ্ছে দুই ভাগ, কিন্তু কি হিসেবে? আগে বুঝো যে মানুষের মোট অস্থির সংখ্যা হচ্ছে 206টি। এই অস্থিগুলাকে পুরাটাকে একত্রে নিয়ে এদেরকে বলা হয় কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্র দুটি ভাগে ভাগ করা যায়। এক নম্বর অক্ষীয় কঙ্কাল, আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় মানে হচ্ছে অক্ষ বরাবর, উপাঙ্গীয় মানে হচ্ছে প্রস্থ বরাবর। তাহলে শিশুদের অস্থির সংখ্যা হচ্ছে 300টি। শিশুদের অস্থির সংখ্যা কয়টি? 300টি। মানে ছোট বাচ্চা যারা আছে তাদের হাড়ের সংখ্যা হচ্ছে প্রায় 300টি, কিন্তু বড় মানুষের বা বয়স্ক মানুষের হাড়ের সংখ্যা কত? 206টি। তার মানে হাড়ের সংখ্যাটার পরিবর্তন দেখা গেল। আচ্ছা, এইখানে আমরা হচ্ছে বলছি যে অস্থি, মানুষের হচ্ছে অস্থি হচ্ছে 300টি, কিন্তু মানে ছোটো বাচ্চা যারা তাদের অস্থি হচ্ছে 300টি, কিন্তু যারা প্রাপ্তবয়স্ক তাদের অস্থির সংখ্যা হচ্ছে প্রায় হচ্ছে 206টি। তাহলে অস্থির সংখ্যাটা কি আগের তুলনায় কমে গেল। তাহলে এবার প্রশ্ন হইল যে মানব মানে ওটা না, মানে শিশুদের অস্থির সংখ্যা কয়টি এবং মানব কঙ্কালের একটা প্রাপ্তবয়স্ক মানুষের অস্থির সংখ্যা কয়টি? তাহলে যারা হচ্ছে শিশু তাদের অস্থির সংখ্যা হচ্ছে 300টি, আর প্রাপ্তবয়স্ক মানুষের অস্থির সংখ্যা হচ্ছে 206টি।
এই অস্থিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তা মানব যে কঙ্কাল এটা দুই ভাগে ভাগ করা যায়, দেখো অক্ষীয় আর একটা হচ্ছে উপাঙ্গীয়। তাহলে অক্ষীয় কঙ্কাল যেটা, অক্ষীয় কঙ্কাল মোটে হচ্ছে 80টি আর উপাঙ্গীয় কঙ্কাল হচ্ছে 126টি। অক্ষীয় কঙ্কালকে তিন ভাগে ভাগ করা যায়, এক করটি, দুই মেরুদণ্ড, তিন হচ্ছে বক্ষপিঞ্জর। তাহলে করটি মানে হচ্ছে মাথার যে অংশটা, করটি হচ্ছে 29টি, তার মানে অক্ষীয় অংশ 80টি, তার মধ্যে করটি হচ্ছে 29টি মানে মাথার অংশটা। মেরুদণ্ডের হাড় সংখ্যা হচ্ছে 26টি এবং বক্ষপিঞ্জর মানে বুকের যে পিঞ্জরগুলো আছে তাকে বলা হবে, সেখানে থাকবে হাড় 25টি। এবং ওই দিক দেখো, এদিকে হচ্ছে উপাঙ্গীয় 126টি, তার মধ্যে হচ্ছে বক্ষ অস্থি চক্র এরা হচ্ছে 4টি, শ্রোণী অস্থি চক্র মানে হচ্ছে হাতের এই দিক যেটা সেটা হচ্ছে 2টি, এবং হচ্ছে বাহু মানে হচ্ছে হাত, আমাদের যেটা হাতে আছে 60টি অস্থি এবং পায়ে আছে মোট 60টি অস্থি। তার মানে অস্থির সংখ্যা আমাদের করটি হচ্ছে 29, মেরুদণ্ড 26, বক্ষপিঞ্জর 25, অস্থি বৃক্ষ অস্থিচক্র বক্ষ অস্থিচক্র 4টি, শ্রোণী অস্থিচক্র 2টি এবং হচ্ছে বাহু 60টি এবং পায়ে হচ্ছে 60টি। এবার আসে অক্ষীয় কঙ্কাল যেটা আছে, এই অক্ষীয় কঙ্কালটাকে আমরা একটু বিস্তারিত দেখি। যে অস্থিগুলো দেহের লম্বা অক্ষ বরাবর অবস্থান করে ও গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঢেকে রাখে তাকে অক্ষীয় কঙ্কাল বলে। গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ঢেকে রাখা বলতে কোনটা, যেমন হচ্ছে হৃৎপিণ্ড, যেমন হচ্ছে যকৃত, অগ্নাশয়, পাকস্থলী ইত্যাদি ইত্যাদি। করটি হচ্ছে মাথার, তাহলে যে অংশ মস্তক আবৃত করে রাখে তাকে করটিকা বলে, করটিকা বা করটি বলে। তাহলে এই করটিকা মুখমণ্ডল তারপর হচ্ছে কর্ণাস্থি এবং হাইওয়েড নিয়ে গঠিত। তাহলে হচ্ছে হাইওয়েড নিয়ে করটি গঠিত। তাহলে করটি কী কী নিয়ে গঠিত, করটি হচ্ছে তিনটে অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে করটিকা, মুখমণ্ডল, কর্ণাস্থি এবং হচ্ছে হাইওয়েড। তাহলে মোটে হলো 4টা, করটিকা, মুখমণ্ডল, কর্ণাস্থি এবং হাইওয়েড, এই 4টে অংশ নিয়ে গঠিত হচ্ছে করটি। করটিকা হচ্ছে মস্তক আবৃতকারী অংশ, মানে মাথার যে পুরো অংশটা সেই অংশটাকে আবৃত করে রাখে যেটা, সেটাকে বলা হয় যে হচ্ছে করটিকা। করটিকাতে মোট 8টি অস্থি নিয়ে গঠিত, মানে করটিকা যে আছে এই করটিকা মোট 8টা অস্থি নিয়ে গঠিত বা মোট 8টা হাড় নিয়ে গঠিত। এক যারা হচ্ছে কপাল নির্ধারণকারী বা কপাল নির্মাণকারী, আমাদের যে মানুষের যে কপাল, এই কপালের এদিক একটা হাড় থাকে যাকে বলা হয় ফ্রন্টাল। তাহলে ফ্রন্টাল হাড় কয়টা, অস্থি কয়টা, একটা। 4 কোণা প্যারাইটাল, মানে 4 কোণা হচ্ছে দু চোখের সাইড দিয়ে যে কোষগুলো থাকে, যে হাড়টা থাকে তাকে বলা হয় প্যারাইটাল। প্যারাইটাল হচ্ছে 2টি এবং হচ্ছে টেম্পোরাল কোষ হচ্ছে 2টি, অক্সিপিটাল কোষ হচ্ছে 1টি। এগুলার চিহ্নিত চিত্র আর্ট করা যায়, আর্ট করে গেলে বেশি সময় লাগে, যেহেতু সামনেই পরীক্ষা, চিত্র আর আর্ট না করি। আগে দেখো টেম্পোরাল হচ্ছে 2টি, অক্সিপিটাল হচ্ছে 1টি। তোমরা চাইলে বই থেকে একটু দেখে নিও চিত্রগুলো, তাই দেখা যাবে যে ডানার মতো স্পেনয়েড হচ্ছে 1টি এবং হচ্ছে সিড্রাল অ্যাথময়েড হচ্ছে 1টি। তাহলে সর্বমোট কয়টা, সর্বমোট হচ্ছে 8টা। হিসাব করো, এখানে 1 আর 2 3, 3 আর 2 5 6 7 আর 1 8, তাহলে মোট হচ্ছে 8টা। 8টার মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে ফ্রন্টাল হচ্ছে একটা, ফ্রন্টাল মানে হচ্ছে কপাল। 4 কোণা প্যারাইটাল হচ্ছে 2টা, টেম্পোরাল হচ্ছে 2টা, অক্সিপিটাল হচ্ছে 1টা, ডানার মতো স্ফেনয়েড 1টা, সিড্রাল অ্যাথময়েড হচ্ছে 1টি। মোট এই শর্টকাট লেখা যায় STEP অফ, স্টেপ অফ। তাহলে এসতে হচ্ছে কি, এসতে হচ্ছে, দেখো এখন এসতে আমরা ধারাবাহিকভাবে মানে বলতে পারবো। এসতে হচ্ছে স্ফেনয়েড, টিতে হচ্ছে টেম্পোরাল, ইতে হচ্ছে অক্সিপিটাল, তারপরে হচ্ছে পিতে হচ্ছে প্যারাইটাল, ওতে হচ্ছে অ্যাথময়েড, এফতে হলো ফ্রন্টাল। এটা হিসাব করা যায়, এইভাবে শর্টকাটে মনে রাখা যায় যে স্টেপ অফ। আচ্ছা, এবার হচ্ছে মুখমণ্ডলের অস্থিতে আইসো। মুখমণ্ডলের অস্থি হচ্ছে মোটে হচ্ছে মুখমণ্ডলের যে অস্থিটা আর কি, মুখমণ্ডলের অস্থিটার হিসাব করো যে মেঘজিলা মানে হচ্ছে কিন্তু উপরের ঠোঁট বা উপরের মানে ঠোঁট, নিচের ঠোঁটের যেটাকে আমরা বলি মেঘজিলা বা ম্যান্ডিবল, এই সিস্টেমে। তাহলে মেঘজিলা হচ্ছে 2টি, ন্যাসাল হচ্ছে 2টি, প্যালেটাইন হচ্ছে 2টি, ম্যান্ডিবল হচ্ছে 1টি, আর ওই দিক হচ্ছে এখন শুনো, এটা হচ্ছে জাইগোমেটিক হচ্ছে 2টি,
তারপরে হচ্ছে লেক্রিমাল হচ্ছে 2টি এবং ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা 2টি আর ভোমার হচ্ছে 1টি। এখন আগে বুঝো, প্রতিটাই আগে একবার করে পড়ো। যেমন হচ্ছে মেগজিলা কয়টা? 2টা। তারপরে হচ্ছে ন্যাসাল কয়টা? ন্যাসাল হচ্ছে 2টা। প্যালেটাইন কয়টা? প্যালেটাইন হচ্ছে 2টা। মেন্ডিবল 1টা। জাইগোমেটিক 2টা। লেক্রিমাল 2টা। ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা 2টা। ভোমার হচ্ছে 1টা। তাহলে মনে রাখো যে মেন্ডিবল এবং ভোমার এগুলো 1টা করে থাকে মুখমণ্ডলে, আর বাকি সব 2টা করেই থাকে। শর্টকাটে মনে রাখা যায়, শর্টকাটে মনে রাখার জন্য লেখা আছে মামার জানালায় ভ্রমর পাই। এটা মনে রাখতে পারো যে মেগজিলা, মেন্ডিবল, জাইগোমেটিক, ন্যাসাল, লেক্রিমাল, ভোমার, প্যালেটাইন, ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। এটা তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে। মুখমণ্ডলের মোট অস্থির সংখ্যা হচ্ছে 14টা। মুখমণ্ডলের অস্থির সংখ্যা মোট কয়টা? মোট হচ্ছে 14টা, মুখস্থ রাখবা। কর্ণাস্থি, কর্ণাস্থি যেটা হচ্ছে কানের অস্থি, একে বলা কর্ণাস্থি। তাহলে মধ্যকর্ণে প্রতি পাশে 3টি করে মোট 6টি অস্থি থাকে। যাহলে মধ্যকর্ণের প্রতি পাশে 3টি করে মোট কয়টা করে অস্থি থাকে? 6টা অস্থি থাকে, তাকে বলা হয় কর্ণাস্থি। তাহলে 6টার মধ্যে ওটা তো ওই পর্যন্তই থাক। এবার পরেরটা দেখো, যথা এই যে 6টা যে অস্থি থাকে, এই 6টা অস্থিকে আমরা ভাগ করে দেখব। যেমন 1 নম্বর হচ্ছে থোরাসিক। থোরাসিক হচ্ছে বক্ষদেশীয় কশেরুকা, এরা হচ্ছে 12টা, মানে বুকের দিকে। ল্যাম্বার কশেরুকা বা কটিদেশীয় কশেরুকা, এরা আছে 5টা। তার হচ্ছে স্যাক্রাল, স্যাক্রাল হচ্ছে শ্রোণীদেশীয় কশেরুকা, এদের আছে 1টি, মানে এরা 5টা থাকে শুরুতে, মানে যারা শিশু থাকে তাদের হচ্ছে 5টা থাকে, কিন্তু পরবর্তীতে 1টা তৈরি হয়। এবং কক্কিজিয়াল, এটা হচ্ছে প্রস্থদেশীয় কশেরুকা। এই কশেরুকাটা 1টা হয়, কিন্তু মূলত যখন ছোট মানুষ থাকে, যখন শিশু থাকে, তখন হচ্ছে 4টা থাকে। 4টা একীভূত হয় 1টা হয়, আর ওই দিক হচ্ছে 5টা একীভূত 1টা হয়। তাহলে হচ্ছে স্যাক্রাল যেটা, সেটা হচ্ছে শ্রোণীদেশীয় কশেরুকা, সেটা হচ্ছে 5টা থেকে 1টা হয়। আর কক্কিজিয়াল হচ্ছে, এরা হচ্ছে কক্কিজিয়াল বা পুচ্ছদেশীয় কশেরুকা, এর শিশু অবস্থায় 4টা থাকে, যা একীভূত হয়ে থাকে 1টা। এবার পরেরটা ইস্যু হচ্ছে প্রাপ্তবয়স্কদের কশেরুকার সংখ্যা হচ্ছে 26টা, কিন্তু শিশুদের কশেরুকার সংখ্যা হচ্ছে 33টা। পরিণত বয়সে স্যাক্রাল কশেরুকাগুলো একীভূত হয়ে স্যাক্রাম এবং হচ্ছে কক্কিজিয়ালগুলো হচ্ছে কক্কিস গঠন করে। তার মানে হচ্ছে এই যে কশেরুকাগুলো যখন একত্রে হয়েছে, প্রাপ্তবয়স্ক যখন বয়স হয়ে যাচ্ছে, তখন এরা গঠন করেছে যে কশেরুকাগুলো, স্যাক্রাল কশেরুকাগুলো একত্রিত হয়ে স্যাক্রাম গঠন করেছে, এবং কক্কিজিয়ালগুলো একত্রিত হয়েছে কক্কিক্স গঠন করেছে। ফলে সর্বমোট কশেরুকার সংখ্যা কমে 26টা হয়, মানে 33টা কমে যেয়ে কয়টা হয়? 26টা হয়। আদর্শ কশেরুকার গঠন, মানে আদর্শ কশেরুকা বলতে হচ্ছে বুকের যে হাড়গুলো কশেরুকা। আদর্শ কশেরুকা প্রধানত 2টি অংশ থাকে, যাতে 1 নম্বর হচ্ছে সেন্টাম বা ভার্টিব্রাল বডি, আর 2 নম্বর হচ্ছে ভার্টিব্রাল আর্স। তাহলে একটা হচ্ছে ভার্টিব্রাল বডি আর একটা হচ্ছে ভার্টিব্রাল আর্স। এবং হচ্ছে সেন্টাম হচ্ছে কশেরুকার বৃহত্তম ও সম্মুখ অংশ। তাহলে সেন্টামটা কি? সেন্টাম হচ্ছে যে কশেরুকার বৃহত্তম এবং সম্মুখ অংশ, যা কোমলাস্থি নির্মিত আন্তঃকশেরুকার চাকতি বলা হয়। এর মাধ্যমে পরপর যুক্ত থাকে, কার মাধ্যমে? ইন্টার ভার্টিব্রাল ডিস্ক থেকে এটা হচ্ছে পরস্পর যুক্ত থাকে। ভার্টিব্রাল আর্স, যা হচ্ছে সেন্ট্রামের পশ্চাৎ দিকে রিংয়ের মতো গঠন থাকে, যাকে বলা হয় ভার্টিব্রাল আর্স বলা হয়। আর্সের অংশসমূহ নিচে লেখা আছে। আর্সের অংশ যেগুলো, আর্সের অংশ হচ্ছে পেডিকল। এগুলো তোমরা একটু বই দেখি রিডিং করলে হয়ে যাবে, যে আগে লেখি নোট করবে তারপর। পেডিকল হচ্ছে কশেরুকার দেহ এবং আর্সকে সংযোগ করে। তার হচ্ছে ট্রান্সভার্স প্রসেস পেসিকল, মানে পেডিকল যেটা আছে, পেডিকলের পাশ থেকে যে কোনাকুনি প্রবর্ধন বা হচ্ছে বর্ধিত অংশ থাকে, প্রবর্ধন বা বর্ধিত অংশ। তাহলে এবার বুঝো, তাহলে হচ্ছে এই যে আমরা বললাম যে আর্টসের অংশগুলো কি কি? আর্টসের অংশগুলো হচ্ছে পেলিকল, তারপর হচ্ছে ট্রান্সভার্স, তারপর হচ্ছে স্পাইনাস প্রসেস, তারপর হচ্ছে লেমিলা, তারপর হচ্ছে আর্টিকুলার প্রসেস, তারপর আর্টিকুলার প্রসেসের এইটাই হচ্ছে সর্বশেষ। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা দেখলাম যে পেডিকল দেখছি, ট্রান্সভার্স দেখছি। এবার হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসটা হচ্ছে কশেরুকার পেছনের দিকে নিম্নমুখী যে বর্ধিত অংশ থাকে, তাকে স্পাইনাস প্রসেস বলে। তোমরা একটু চিত্রগুলো দেখে নিও। লেমিনা হচ্ছে ট্রান্সভার্স এবং স্পাইনাস প্রসেসের মাঝে চওড়া চাপা অংশ, যা হচ্ছে আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেসটা হচ্ছে লেমিনা এবং হচ্ছে পেডিকলের মধ্যে থেকে উপরের দিকে বর্ধিত হওয়া অংশকে সুপেরিয়ার আর্টিকুলার প্রসেস,
এবং নিচের দিকে বর্ধিত অংশগুলোকে বলা হয় ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে হচ্ছে উপরের দিকে যেটা বর্ধিত সেটাকে বলা হবে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর যেটা নিচের দিকে বর্ধন হবে তাকে বলা হবে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। যা আর্টিকুলার প্রসেস সবসময় যে কশেরুকাকে অপর কশেরুকার সাথে অস্থির সন্ধি গঠন করে। কশেরুকার ছিদ্রপথ এবং নালী, মানে কশেরুকার যে ছিদ্রপথ বা কশেরুকার ছিদ্রপথ বা নালীগুলো কি, দুইটি কশেরুকার মাঝে তাদের পেডিকলের মধ্যবর্তী খাসকে ইন্টারভার্টিব্রাল ফোরামেন বলা হয়। তাহলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন কখন বলা হবে? যখন হচ্ছে পেডিকলের মধ্যবর্তী খাস সৃষ্টি করবে তখন। এর মধ্য দিয়ে সুষুম্না স্নায়ু অতিক্রম করে। তাহলে সুষুম্না স্নায়ু কার মধ্য দিয়ে অতিক্রম করে? এটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামের মধ্য দিয়ে। কশেরুকার সেন্ট্রামের পেছনে যে ছিদ্র থাকে তাকে হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন বলে। এটা নোট করবা সুন্দর করে, তাইলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। সকল কশেরুকার ফোরামেনগুলোকে একত্র করলে তাকে ভার্টিব্রাল ক্যানেল বলে। এর মধ্যে হচ্ছে সুষুম্না কাণ্ড সুরক্ষিত থাকে, সুরক্ষিত থাকে। তাহলে এবার একটু দেখো যে অ্যাটলাস বা প্রথম সার্ভাইকাল কশেরুকা। তাহলে প্রথম সার্ভাইকাল কশেরুকা মানে বুকের দিক থেকে যদি আমরা দেখি, উপরের দিক থেকে মানে গলার দিক থেকে নামতে নামতে প্রথম যে বুকের হাড়টা থাকে সেটাকে বলা হবে যে অ্যাটলাস বা হচ্ছে প্রথম সার্ভাইকাল কশেরুকা। এর শনাক্তকরণ, এটা হচ্ছে অস্থিটি দেখতে আংটির মতো, মানে প্রথমত দেখতে এটা কিসের মতো মনে হবে? আংটির মতো। এটা হচ্ছে সেন্ট্রাম এবং স্পাইনাস প্রসেস অনুপস্থিত থাকে, এদের সেন্ট্রাম এবং স্পাইনাস প্রসেস থাকে না। যা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন নিউরাল নালী বেশ বড় হয়ে থাকে। নিউরাল নালীটা কীরকম? বেশ বড় হয়ে থাকে। এবং হচ্ছে ট্রান্সভার্স প্রসেস বেশ বড় এবং হচ্ছে ধমনী ছিদ্র ফোরামেন যুক্ত হয়ে থাকে, যা অ্যাক্সিস বা দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকা, মানে দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকার নাম হচ্ছে অ্যাক্সিস শনাক্তকরণের কয়েকটা বৈশিষ্ট্য, যা সেন্ট্রামের সম্মুখ প্রান্তের লম্ব কনিক্যাল আকৃতির এডন্টোয়েট প্রসেস রয়েছে, যা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন বড় এবং হচ্ছে ত্রিকোণাকার। ভার্টিব্রাল ফোরামেনটা কীরকম হয়ে থাকে? বড় এবং হচ্ছে ত্রিকোণাকার হয়ে থাকে। এটা হচ্ছে এক্সিস বা দ্বিতীয় সার্ভাইকাল কশেরুকার ক্ষেত্রে। স্পাইনাস প্রসেস বড়, চওড়া এবং শীর্ষ দ্বিখণ্ডিত, এবং ট্রান্সভার্স প্রসেস খাটো এবং ভোঁতা মানে ছোট হয়ে থাকে। লাম্বার কশেরুকা বা 3 নম্বর কশেরুকা। লাম্বার কশেরুকা হচ্ছে পরবর্তীতে শনাক্তকরণ। সেন্ট্রাম বড় থাকে, মজবুত থাকে ও বৃক্ষ আকৃতির হয়ে থাকে, যা ভার্টিব্রাল ফোরামেন বড় এবং হচ্ছে ত্রিকোণাকার হয়ে থাকে। যা ট্রান্সভার্স প্রসেস লম্বা এবং ট্রান্সভার্স ফোরামেন নেই, এবং হচ্ছে ট্রান্সভার্স প্রসেসের পশ্চাৎতলে মেমিলারি এবং হচ্ছে অ্যাক্সেসরি প্রসেস উপস্থিত থাকে। আজকের আমরা সর্বশেষ 5 নাম্বারটা দেখব যে স্পাইনাস প্রসেস খাটো, মোটা এবং চতুষ্কোণাকার। এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে আমরা দেখব যে স্যাক্রাম থেকে শুরু করে পরবর্তীর অংশটাই, যে স্যাক্রাম থেকে অংশটা শুরু করে পরবর্তী অংশটা দ্বিতীয় ক্লাসে থাকবে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।